আজকের গল্প কর্ণপিশাচিনীর মোহ। কর্ণপিশাচিনী হলো এমন একটি আত্মা, তাকে যদি কেউ নিজের বশে করে নিতে পারে তাহলে সে যা চাইবে তাই পাবে। অর্থ, সম্পত্তি, ধ্যান, জ্ঞান সব কিছু সে তাকে ভরিয়ে দেবে। আরেকটা জিনিস আছে যে তোমার আশেপাশে যে মানুষ থাকবে বা তুমি যাকে চাইবে, যে মানুষটা সম্বন্ধে তার অতীত এবং বর্তমান, সে তোমাকে সব কিছু জানাবে। কিন্তু তার একটি শর্ত আছে। প্রথমত তাকে মদ দিতে হবে, দ্বিতীয় মাংস দিতে হবে, আর তৃতীয় তার সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে। গল্পটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলুন শুরু করা যাক আজকের গল্প কর্ণপিশাচিনীর মোহ। ঝাড়খণ্ড জেলার ধানবাদ এলাকার একটি ছেলে, তার নাম হলো বিবেক। তার পরিবারের মধ্যে সে ছিল খুবই নরম প্রকৃতির একটি ছেলে। সেই জন্য পাড়ার ছেলেরা তার পিছনে খুব লাগতো। অন্য ছেলেদের মতন তার মধ্যে অতটা সাহস ছিল না যে তার পরিপ্রেক্ষিতে সে কিছু রিপ্লাই করবে, এবং সে বাড়িতে বসে একা একা কাঁদত। এই দেখে তার বাবা একদিন তাকে বলল যে সে মেয়েদের মতো এত নরম কেন, ছেলেদের মতো সাহস নেই কেন তার মধ্যে। এইসব শুনে বিবেক মনের দিক থেকে খুবই ভেঙে পড়ে। এইসব কথা সে নিজের মনের মধ্যে চেপে রাখে, কাউকেই কিছু বলে না, না তার মাকে আর নাই তার একমাত্র বন্ধু রাজকে। এইসব ঘটনার মাঝখানেই তার জীবনে আসে একটি মেয়ে, তার নাম ছিল নেহা। প্রথমে তার সঙ্গে বন্ধুত্ব হয় এবং পরে ভালোবাসাও হয়। বেশ ভালোই কাটছিল বিবেকের দিনগুলো। নেহার সঙ্গে থাকলে সে তার সমস্ত দুঃখ ভুলে যেত। কিন্তু এই ভালোবাসা বেশ দিন টিকল না। কিছুদিনের মধ্যেই নেহাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হলো। দূরত্ব বাড়ল নেহা আর বিবেকের মধ্যে। ফলে কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কটাও ভেঙে গেল। এর ফলে বিবেক খুবই ভেঙে পড়ল। সে মনে করতে লাগলো তার জীবনে আর কেউ নেই তাকে বোঝার মতন। সে নিজেকে খুবই একা মনে করতে লাগলো। এই একাকিত্ব দূর করার জন্য সে ইন্টারনেটের সাহায্য নিল। সেখান থেকেই সে কর্ণপিশাচিনী সম্বন্ধে জানতে পারে এবং বিবেক মনে করে এই সেই যে তার একাকিত্ব দূর করতে পারবে। তার জন্য বিবেক ইন্টারনেট এবং ডার্ক ওয়েবের মাধ্যমে ইনফরমেশন সংগ্রহ করতে লাগলো যে কী করে কর্ণপিশাচিনীকে ডাকা যায়, এবং প্রস্তুতি নিল যে সে এই কর্ণপিশাচিনীকে ডাকবে এবং নিজের করবে। বিভিন্ন তথ্য জোগাড় করে সে জানতে পারে তার জন্য তাকে কিছু নিয়ম মানতে হবে, কিছু মন্ত্রজাপ করতে হবে, সংস্কৃত ভাষায় কিছু শ্লোক লিখতে হবে, সেই কাগজে লেখা শ্লোকের ওপর নিজের শরীরে রক্ত ছেটাতে হবে, কিছু মদ ছেটাতে হবে এবং সেই মদ নিজেকেও পান করতে হবে। এই সমস্ত করতে করতে ও মদের নেশাগ্রস্ত হয়ে পড়ে। পরে এমনই অবস্থা হয় বিবেককে হাসপাতালেও ভর্তি করতে হয়। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে তাকে কিছুদিন আইসিইউতেও রাখতে হয়। কিছুদিন পর বিবেক বাড়ি ফেরে। বাড়ি ফেরার পরই সে আবার কর্ণপিশাচিনীকে উপলব্ধি করার জন্য মরিয়া হয়ে পড়ে এবং সে নানান অনুষ্ঠান শুরু করে। কিন্তু এইবারে বিভিন্ন জায়গা থেকে নানান তথ্য জোগাড় করার পর বিবেক জানতে পারে এই অনুষ্ঠানটি 13 দিন ধরে হয়। কালী পুজোর আগের দিন হলো ভূত চতুর্দশী, আর এই দিনটি হলো এইসব কাজকর্ম করার অনুকূল সময়। তাই বিবেকও সেই মতো ভূত চতুর্দশীর 13 দিন আগে এই অনুষ্ঠান শুরু করে। প্রতিদিন সারা রাত ধরে সে এই অনুষ্ঠান করতে থাকে। কালী পুজোর আগের দিন যখন এই সব কিছু চলছিল তখন বিবেকের বাড়িতে কেউ ছিল না, আর ওর বন্ধু রাজ আসে বিবেকের সঙ্গে দেখা করতে। কিন্তু অনেক ডাকাডাকির পরেও যখন বিবেক কোনো সাড়া দেয় না তখন বিবেককে ফোন করে রাজ, কিন্তু ফোনেরও অ্যান্সার করে না বিবেক। রাজ তখন বিবেকের বাবাকে ফোন করে। বিবেকের বাবা জানায় বিবেক ঘরেই আছে, হয়তো উপরের ঘরে আছে, তাই রাজের আওয়াজ শুনতে পারছে না। এই বলে বিবেকের বাবা ফোন রেখে দেয়। কিন্তু রাজের মনে সংশয় হয়। সে পাইপ পেয়ে উপরের ঘরে ওঠে। ঘরের ভিতর ঢুকে সে চমকে ওঠে। এ কি অবস্থা! বিবেক নগ্ন অবস্থায় ঘরে পড়ে আছে। তার হাতে ও বুকে ব্লেডে ক্ষত করার দাগ।
ঘরে চারিদিকে রক্ত, কাঁচা মাংস আর মদে ছড়াছড়ি। এই সব কিছুর মিলিয়ে ঘরের ভিতরে একটা বিটকেল গন্ধ, বিচ্ছিরি একটা অবস্থা। রাজ বিবেককে দেখে কি করবে বুঝতে পারে না, চোখে মুখে জল ছেটায়। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর বিবেকের জ্ঞান ফেরে। বিবেক জ্ঞান ফিরতেই রাজকে দেখে খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং চিৎকার করে বলে, রাজ তুই এখান থেকে চলে যা। রাজ সেখান থেকে চলে যায়। রাজ চলে যেতেই বিবেক আবার মদ্যপান করা শুরু করে এবং মদ্যপান করতে করতে সে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বিবেকে যখন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই সে বুঝতে পারে তার আশেপাশে কে যেন চলাফেরা করছে আর তার কানে ফিসফিস করে কি যেন বলার চেষ্টা করছে। কিন্তু বিবেক তার কথা কিছু বুঝতে পারে না। এইভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পর থেকে একটা ছায়া অনুভব করতে শুরু করে। আরও কিছুদিন পর থেকে বিবেক তার কথাও বুঝতে পারে এবং তাকে দেখতেও পায়। বিবেক যার জন্য বিবেক এত কিছু অনুষ্ঠান করেছিল। আস্তে আস্তে বিবেক ওর সাথে শারীরিক সম্পর্কও শুরু করে, কাঁচা মাংস খেতে শুরু করে এবং মদ, সেটা তো বিবেকের আগে থেকেই অভ্যাসে পরিণত হয়ে গেছিল। এই সব কিছুর বদলে বিবেকের যা যা চাহিদা ছিল কর্ণপিশাচিনী সব দিল বিবেককে। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকার ফলে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। চোখের তলায় কালি পড়ে যায়, তার গলা, কাঁধ এবং বুকের হাড় বাইরে থেকেই দেখা যাওয়া শুরু হয়। এই অবস্থা দেখে বিবেকের মা একদিন ওর কাছে আসে, বসে কথা বলে আর জিজ্ঞেস করে কেন তার ছেলের অবস্থা এই রকম হয়ে যাচ্ছে, কি অসুবিধা তার। তার মায়ের সাথে কথা বলে বিবেকের মনে হালকা পরিবর্তন দেখা দিল। এই পরিবর্তনের জন্য পিশাচিনী, যে এতদিন ওকে এত সুখ দিয়েছে, এখন ওকে টর্চার করতে শুরু করে। কারণ ওর মধ্যে পিশাচিনীকে কন্ট্রোল করার ক্ষমতা ছিল না। পিশাচিনী আস্তে আস্তে ওর বাবা, মা ও পরিবারের উপর আঘাত দিতে শুরু করে। এই সব দেখে বিবেক পিশাচিনীকে ভয় পেতে শুরু করে এবং সারা রাত ভয় সিটিয়ে ঘরের কোণে বসে থাকে। কিন্তু পিশাচিনী তাকে ছেড়ে দেয়নি। আয়, এদিকে আয়। পিশাচিনী প্রতিদিন তার কাছে আসতো এবং তার যা চাহিদা সেটা পূরণ করে আবার চলে যেত। এই সমস্ত কিছু ঘটনার পর থেকে বিবেকের বাবা বুঝতে পারে তার ছেলের সাথে নিশ্চয়ই কিছু খারাপ ঘটছে। তাই তার বাবা তাদের পরিবারের এক সাধুর সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে যা যা ঘটছে সবটা তাকে খুলে বলে। তখন সাধু মহারাজ বুঝতে পারে যে তাদের বাড়িতে কিছু সমস্যা আছে। তারপর সে তাদের বাড়িতে আসে এবং সকলের সাথে কথা বলে বুঝতে পারে আসলে সমস্যাটা কী। সাধু মহারাজ তার বাবাকে জানায় বাড়িতে একটা পুজো করাতে হবে এবং সেই পুজোতে বাড়ির সবাই যেন উপস্থিত থাকে। সেই মতো ওর বাবা পুজোর সব কিছু আয়োজন করে। পুজোর দিন সকলে সেখানে উপস্থিত হলেও তার ছেলে পুজোতে বসতে অস্বীকার করে। সাধু মহারাজের কথা মতো বিবেককে জোর করে পুজোতে বসানো হয়। তারপর পুজো শুরু হওয়ার সাথে সাথে বিবেক শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় বিবেক শূন্যে ভাসছে এবং বিবেকের চারিদিকে কে যেন হেঁটে বেড়াচ্ছে। চারিদিকে শুধু রক্তের পায়ের ছাপ পড়ছে, তাকে কিন্তু দেখা যাচ্ছে না। এই সব দেখে বিবেকের বাবা মা খুব ভয় পেয়ে যায় এবং যত পুজো এগোতে থাকে বিবেকের চারিদিকে হাঁটার স্পিডটাও 2 গুণ থেকে 4 গুণ হতে শুরু করে এবং বিবেকও আরও উঁচুতে ভাসতে শুরু করে। একটা সময় আসে বিবেক ভাসতে ভাসতে ছাদের কাছে পৌঁছে যায়। পুজো শেষ হওয়া মাত্রই বিবেককে কে যেন মাটিতে আঁচড়ে মেরে ফেলে দেয়।
তার ফলে বিবেকের মাথা ফেটে যায় এবং বিবেক অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে, তার এইসব কিছুই মনে থাকে না। সব কিছু যেন নর্মাল হয়ে গেছে। যে সমস্যাগুলো চলছিল সব কিছুই সমাধান হয়ে যায়। পরে যখন সাধু মহারাজ বিবেকের সঙ্গে দেখা করতে আসে, তখন তাকে বোঝায় এই যাত্রায় সে তাকে রক্ষা করেছে। এই সব ভুল যেন আর সে ভবিষ্যতে না করে, কারণ ও যা করছিল সেগুলি সাধারণ মানুষের বোঝার এবং সামলানোর ক্ষমতার বাইরে। আয়, এদিকে আয়। এরকম আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি গল্পটি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন।